ট্রাম্পের নতুন যুদ্ধ ঘোষণা, ইউরোপকে সন্ত্রাসবাদের প্রজনন ক্ষেত্র আখ্যা দিয়ে তোলপাড়। গণডিপোর্টেশন শুরু হচ্ছে, অভিবাসীদের চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন ট্রাম্পের বর্ডার জার টম হোমান। ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের পাচারের দায়ে লন্ডনে ড্রিম হোম ট্রাভেলস নিষিদ্ধ ও সম্পদ জব্দ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন কাউন্টার টেরোরিজম বা সন্ত্রাসবাদ বিরোধী কৌশল একটি অত্যন্ত আক্রমণাত্মক এবং বিতর্কিত মোড় নিয়েছে। বুধবার উন্মোচিত এই কৌশলে ইউরোপকে সন্ত্রাসবাদের ইনকিউবেটর বা প্রজনন ক্ষেত্র হিসেবে অভিহিত করা হয়েছে। প্রশাসনের দাবি, গণ অভিবাসন এবং গ্লোবালিস্ট বা বিশ্বায়নপন্থী আদর্শের কারণে ইউরোপে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাচ্ছে। সেবাস্টিয়ান গোরকা এই কৌশলের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি স্পষ্ট করেছেন যে ইউরোপীয় মিত্ররা যদি তাদের নীতি পরিবর্তন না করে তবে এই মহাদেশটি সভ্যতার বিলুপ্তির সম্মুখীন হবে। অভ্যন্তরীণ ক্ষেত্রে এই নতুন কৌশলটি রাজনৈতিক প্রতিপক্ষ এবং নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করেছে। এতে উগ্র বামপন্থী, চরমপন্থী, বিশেষ করে নৈরাজ্যবাদী এবং উগ্র হিজড়াপন্থী গোষ্ঠীগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই লিঙ্গ বৈচিত্র্যকে অস্বীকার করে আসছেন এবং তার এই নতুন নীতিতে ট্রান্সজেন্ডার অধিকার কর্মীদের সরাসরি সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের আওতায় আনার ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি লাতিন আমেরিকার ড্রাগ কার্টেলগুলোকে এই কৌশলের কেন্দ্রে রাখা হয়েছে। ইতিমধ্যে মাদক পাচারকারী সন্দেহে নৌকা ও জাহাজে মার্কিন সামরিক হামলায় অন্তত 191 জন নিহত হয়েছেন। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরো সরকার এবং কিউবার উপরে চাপ বৃদ্ধির মাধ্যমে পশ্চিম গোলার্ধের রাজনীতিকে নতুন করে সাজাতে চাইছে। সার্বিকভাবে এই নীতিটি কেবল নিরাপত্তা কৌশল নয়, বরং ট্রাম্পের রক্ষণশীল রাজনৈতিক এজেন্ডার একটি প্রতিফলন। মিত্র দেশগুলোর প্রতি বার্তাটি স্পষ্ট। যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্ব পেতে হলে তাদের অবশ্যই এই কঠোর অভিবাসন নীতি এবং সামাজিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। বিশেষজ্ঞ মহল এই কৌশলের কার্যকারিতা এবং এর ফলে সৃষ্ট মানবাধিকার পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। আমেরিকার অভিবাসন নীতি নিয়ে যারা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নরম ভাবছেন তাদের কড়া জবাব দিলেন হোয়াইট হাউসের বর্ডার জার টম হোমান। ফিনিক্সে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় ঘোষণা করেছেন, গণডিপোর্টেশন শুরু হচ্ছে এবং এই বছরটি হবে অভিবাসীদের জন্য একটি বড় বছর। হোমান সমালোচকদের কিবোর্ড ওয়ারিয়র বলে উপহাস করেছেন। তিনি বলেন, গণডিপোর্টেশনের প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। তিনি সরাসরি বলেন, আপনারা এখনও কিছুই দেখেননি। এই বছর গণডিপোর্টেশন আসছেই, যদিও প্রশাসনের নতুন স্বরাষ্ট্র সচিব মার্ক ওয়েন মুলিন কিছুটা শান্তভাবে কাজ করতে চাইছেন। হোমান কিন্তু তার অবস্থানে অনড়। হোমান স্বীকার করেছেন যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পর্যন্ত যত অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে প্রায় 35 থেকে 40% কোনো অপরাধমূলক রেকর্ড নেই। তার মতে সারা বিশ্বকে একটি শক্ত বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, আপনি কতদিন ধরে এখানে আছেন সেটা বড় কথা নয়, যদি অবৈধভাবে প্রবেশ করেন তবে আপনি সিস্টেমের সাথে প্রতারণা করেছেন। নিউ ইয়র্কের মতো যেসব অঙ্গরাজ্য ফেডারেল কর্মকর্তাদের সাথে সহযোগিতা করতে চাচ্ছে না তাদের জন্য হোমানের হুঁশিয়ারি আরও ভয়াবহ। তিনি জানিয়েছেন, যেসব এলাকায় বিপুল সংখ্যক আইএস এজেন্ট পাঠানো হবে এই অভিযানের সময় মূল অপরাধীদের পাশাপাশি আশেপাশে থাকা সাধারণ অবৈধ অভিবাসীদেরকেও গ্রেফতার করা হবে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল অবশ্য হোমানের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ট্রাম্প বনাম গভর্নরের এই লড়াই এবং হোমানের মারমুখী অবস্থান আমেরিকার অভিবাসন পরিস্থিতিকে এক চরম উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকার শ্রম বাজারে আবারও আলোচনার কেন্দ্রে H-1B ভিসা। একদিকে সিনেটর এরিক শিটমের কড়া সমালোচনা, অন্যদিকে 2025 সালের অনুমোদনের তালিকায় শীর্ষে ভারতের নাম। সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি। আজকের প্রতিবেদনে আমরা দেখব কেন এই H-1B ভিসা নিয়ে খোদ আমেরিকার ভেতরেই তৈরি হয়েছে বিভাজন।
সম্প্রতি মার্কিন সিনেটর এরিক স্মিথ সরাসরি অভিযোগ তুলেছেন যে H-1B প্রোগ্রাম আমেরিকার স্থানীয় কর্মীদের স্বার্থ বিঘ্নিত করছে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তার মতে বিদেশি দক্ষ কর্মী আনার নামে অনেক সময় সস্তা শ্রমকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। সিলিকন ভ্যালির প্রযুক্তি জায়ান্টরা দাবি করছে H-1B কর্মীরাই আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI বিপ্লবের কারিগর। মজার ব্যাপার হলো অভিবাসন নিয়ে কঠোর অবস্থানে থাকা ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি এই প্রোগ্রামের পক্ষে কথা বলছেন। তিনি স্বীকার করেছেন যে বিশ্ববাজারে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে আমেরিকার মেধাবী বিদেশি প্রতিভা প্রয়োজন। 2025 সালের রিপোর্টে দেখা যাচ্ছে H-1B অনুমোদনের ক্ষেত্রে বরাবরের মতো ভারত এগিয়ে, কিন্তু এই এগিয়ে থাকার পথ এখন অনেক বেশি কঠিন। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি এবং কঠোর যাচাই বাছাইয়ের মাধ্যমে পুরো প্রক্রিয়াটিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, একদিকে আমেরিকা ফার্স্ট নীতি রক্ষা করা, অন্যদিকে সিলিকন ভ্যালির প্রযুক্তিগত চাহিদা পূরণ, এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে যখন তেলের বাজারে অস্থিরতা এবং মুদ্রাস্ফীতি বাড়ছে, তখন আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এই ভিসা ইস্যু বড় প্রভাব ফেলবে। আমেরিকা কি পারবে তার জাতীয় নিরাপত্তা বজায় রেখে বৈশ্বিক মেধা ধরে রাখতে, নাকি কঠোর নীতিমালার চাপে দক্ষ কর্মীরা অন্য কোনো দেশের পথ ধরবে? 2026 সালে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় হলো মধ্যপ্রাচ্যের উত্তেজনা। আর এই উত্তেজনার কেন্দ্রে থাকা দুই দেশ যুক্তরাষ্ট্র ইরান সামরিক দিক থেকে কার অবস্থান কোথায়? একদিকে যেমন অত্যাধুনিক প্রযুক্তি আর বিশাল বাজেটের দাপটে আমেরিকার বিশ্বের 1 নম্বর পরাশক্তি, অন্যদিকে ইরান তার আঞ্চলিক প্রভাব, শক্তিশালী ড্রোন এবং মিসাইল প্রযুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। আজকের ভিডিওতে আমরা তথ্য উপাত্ত সহ বিশ্লেষণ করব এই দুই দেশের সামরিক সক্ষমতার আসল চিত্র। কেন ইরানকে সরাসরি আক্রমণ করতে আমেরিকা 10 বার ভাবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2026 সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট প্রায় $895 বিলিয়ন, যা ইরানের $15.4 বিলিয়ন বাজেটের চেয়ে প্রায় 60 গুণ বড়। এই বিশাল অর্থ যুক্তরাষ্ট্রকে বিশ্বের যে কোনো প্রান্তে দ্রুত সেনা মোতায়েন এবং নতুন নতুন মরণাস্ত্র তৈরির সুযোগ করে দেয়। জনশক্তির দিকে তাকালে দেখা যায় আমেরিকার সক্রিয় সেনা সংখ্যা 13 লাখের বেশি, যেখানে ইরানের কাছে প্রায় 6,10,000। তবে ইরানের বড় শক্তি হলো তাদের প্যারামিলিটারি ফোর্স বা বাসিজ বাহিনী, যাদের সংখ্যা প্রায় 2,20,000। এই বিশাল অসামরিক বাহিনী যে কোনো প্রথাগত যুদ্ধে ইরানকে বাড়তি সুবিধা দেয়। আকাশপথে যুক্তরাষ্ট্রের একছত্র আধিপত্য বিদ্যমান। তাদের 13,000-এর বেশি যুদ্ধ বিমানের বিপরীতে ইরানের রয়েছে মাত্র 550টি বিমান, যার বেশিরভাগই পুরনো আমলের। তবে ইরান এই ঘাটতি পূরণ করছে তাদের অত্যাধুনিক ড্রোন ও মিসাইল প্রোগ্রামের মাধ্যমে। কম খরচে ড্রোন হামলা চালিয়ে শত্রুপক্ষকে নাস্তানাবুদ করতে ইরান এখন বিশ্বসেরা। স্থলপথেও রয়েছে বড় পার্থক্য। আমেরিকার 4,600 ট্যাঙ্কের বিপরীতে ইরানের রয়েছে প্রায় 1,700 ট্যাঙ্ক। তবে মজার বিষয় হলো রকেট প্রজেক্টর এবং আর্টিলারির সংখ্যায় ইরান যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যের পাহাড়ি এলাকায় ইরানের এই আর্টিলারি শক্তি আমেরিকার জন্য বড় মাথা ব্যথার কারণ। নৌবাহিনীর ক্ষেত্রে আমেরিকার 11টি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমান বাহিনী রণতরী সারা বিশ্বে তাদের প্রভাব জানান দেয়। ইরানের কোনো ক্যারিয়ার না থাকলেও তাদের মূল রণকৌশল হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জায়গায় ছোট ছোট দ্রুতগামী বোট এবং সাবমেরিন দিয়ে তারা মার্কিন নৌবহরকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। এছাড়া ইরানের হাতে থাকা বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি ও গ্যাসের মজুদ তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতা বাড়িয়ে দিয়েছে। আমেরিকা যখন বিশ্বব্যাপী আধিপত্য ধরে রাখতে চায়, ইরান তখন তাদের কৌশল সাজিয়েছে কেবল মধ্যপ্রাচ্যে নিজেদের এলাকা রক্ষায়। পরিশেষে বলা যায়, প্রথাগত যুদ্ধে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও আঞ্চলিক যুদ্ধে ইরান এক কঠিন প্রতিপক্ষ। আধুনিক প্রযুক্তির বিপরীতে ইরান এই অসম যুদ্ধের কৌশল বিশ্ব মানচিত্রে এক বড় ভারসাম্য তৈরি করেছে। আপনাদের কি মনে হয়, প্রযুক্তি নাকি কৌশল? শেষ পর্যন্ত কে বেশি শক্তিশালী আমাদের কমেন্টে জানান। শিল্পের সবচাইতে বড় উৎসব ভেনিস বিয়েনাল এবার পরিণত হয়েছে এক রাজনৈতিক রণক্ষেত্রে। ইউক্রেন এবং গাজা যুদ্ধের উত্তাপ সরাসরি আছড়ে পড়েছে ইতালির এই প্রাচীন উৎসবের আঙ্গিনায়। বিশেষ করে রাশিয়ার অংশগ্রহণকে কেন্দ্র করে অ্যাক্টিভিস্ট গ্রুপ পুশি রায়ট এর নজিরবিহীন প্রতিবাদ উৎসবের পরিবেশকে স্তব্ধ করে দিয়েছে।
উদ্বোধনের দ্বিতীয় দিনেই রাশিয়ার প্যাভিলিয়ন সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। গোলাপি মাস্ক পরা বিক্ষোভকারীরা ফ্লেয়ার জ্বালিয়ে এবং উচ্চ শব্দে পাঙ্ক মিউজিক বাজিয়ে রাশিয়ার অন্তর্ভুক্তির প্রতিবাদ জানান। তাদের শরীরে লেখা ছিল রাশিয়ান আর্ট, ইউক্রেনিয়ান ব্লাড এবং রাশিয়া কিলস বিয়েনালস এক্সিবিটস। পুশি রায়ট নেত্রী নাদিয়া তোলোকনিকোভা সাফ জানিয়ে দেন, যখন ইউক্রেন রাশিয়ার হামলায় ক্ষতবিক্ষত তখন শিল্পের নামে রুশ প্রোপাগান্ডা মেনে নেওয়া সম্ভব নয়। উত্তেজনা শুধু রাশিয়ার প্যাভিলিয়নেই সীমাবদ্ধ ছিল না। গোল্ডেন লায়ন পুরস্কারের জুরি বোর্ড একযোগে পদত্যাগ করেছে। তাদের দাবি, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে এমন কোনো দেশের শিল্পকর্ম তারা বিচার করবে না। এরা হলো রাশিয়া ও ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের প্যাভিলিয়নের সামনেও 8-9 জেনোসাইড অ্যালায়েন্স গাজা যুদ্ধের প্রতিবাদ বিক্ষোভ করেছে। প্রায় 200 শিল্পী এবং কিউরেটর ইসরায়েলের অংশগ্রহণের বাতিলের দাবিতে একটি চিঠিতে সই করেছেন। ইউরোপীয় কমিশন ইতালি সরকারকে সতর্ক করেছে যে রাশিয়ার অংশগ্রহণ ইইউ নিষেধাজ্ঞার লঙ্ঘন হতে পারে। এই প্রতিবাদে সংহতি জানিয়ে যুক্তরাজ্যের কোনো সরকারি মন্ত্রী এবারের উৎসবে যোগ দেননি। শিল্প বরাবরই প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু 2026-এর ভেনিস বিয়েনাল প্রমাণ করল যে বিশ্বের বর্তমান সংঘাতগুলো শিল্পকলাকেও নিরপেক্ষ থাকতে দিচ্ছে না। শিল্পের নন্দন তত্ত্বের চেয়ে এখন মানবাধিকার এবং যুদ্ধের প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে। যখন পুরো ইউরোপ এবং আমেরিকা অভিবাসীদের জন্য তাদের সীমান্ত বন্ধ করে দিচ্ছে, ঠিক তখনই সম্পূর্ণ উল্টো পথে হাঁটল স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতান্ত্রিক সরকার এক কলমের খোঁচায় স্পেনে বসবাসরত প্রায় 5 লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। 20 বছরের মধ্যে এটি স্পেনের বৃহত্তম অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা। যেসব বিদেশি নাগরিক 2025 সালের শেষ নাগাদ স্পেনে এসেছেন এবং অন্তত 5 মাস সেখানে বসবাসের প্রমাণ দিতে পারবেন, তারা 1 বছরের নবায়নযোগ্য রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া 31 ডিসেম্বরের আগে যারা আশ্রয়ের আবেদন করেছেন তারাও এই সুযোগ পাবেন। স্পেনের অর্থনীতি বর্তমানে রমরমা হলেও দেশটিতে শ্রমিকের তীব্র সংকট রয়েছে। বিশেষ করে নির্মাণ শিল্প, কৃষি এবং সেবা খাতে প্রচুর কর্মী প্রয়োজন। স্পেনের জন্মহার ইউরোপে সর্বনিম্ন, ফলে তরুণ কর্মক্ষম জনশক্তির অভাব মেটাতে অভিবাসীদের উপরই বাজি ধরেছে সরকার। প্রধানমন্ত্রী সানচেজের মতে স্পেনকে বেছে নিতে হবে, হয় এটি একটি উন্মুক্ত আর সমৃদ্ধ দেশ হবে, অথবা বন্ধ এবং দরিদ্র দেশ। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে স্পেনের ডানপন্থী দল ফক্স। তাদের নেতা সান্তিয়াগো আবাসকাল একে আক্রমণ বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে সানচেজ স্প্যানিশ জনগণকে বিদেশি দিয়ে প্রতিস্থাপন করতে চান। তারা অভিবাসীদের গণডিপোর্টেশন বা দেশান্তরের দাবি তুলেছেন। ফ্রান্স এবং ইতালির মতো দেশগুলো যখন অভিবাসীদের বহিষ্কারের আইন করছে, স্পেন তখন তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে গ্রহণ করছে। এই পরীক্ষা সফল হলে এটি ভবিষ্যৎ ইউরোপের জন্য একটি নতুন মডেল হয়ে উঠতে পারে। উচ্চ বেতনের চাকরি আর উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে সাধারণ বাংলাদেশিদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার এক ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে খোদ যুক্তরাজ্যে। মানব পাচারের অভিযোগে এই প্রথম একটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। এই প্রতারণার জাল কতটা গভীরে আর কিভাবে আমাদের যুবকদের যুদ্ধের ময়দানে পাঠানো হচ্ছিল তা জানলে আপনিও শিউরে উঠবেন। যুক্তরাজ্যের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিষেধাজ্ঞা বিধিমালা 2025-এর অধীনে এই নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ড্রিম হোম ট্রাভেলস মূলত রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিত, কিন্তু সাধারণ বাংলাদেশিরা সর্বস্ব বিক্রি করে রাশিয়ায় পৌঁছানোর পর দেখতেন সম্পূর্ণ ভিন্ন চিত্র। সেখানে তাদের কোনো চাকরিতে নয়, বরং জোরপূর্বক পাঠানো হতো ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের সম্মুখ সমরে। সেবা খাতের বদলে তাদের হাতে তুলে দেওয়া হতো অস্ত্র।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রতিষ্ঠানটি কেবল প্রতারণাই করেনি, বরং মানুষকে শোষণের মুখে ঠেলে দিয়ে জীবন বিপন্ন করেছে। এই অপরাধে প্রতিষ্ঠানের মালিকের যুক্তরাজ্যে থাকা যাবতীয় সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে এবং দেশটিতে তাদের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। 2022 সাল থেকে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে অভিবাসীদের ঢাল হিসেবে ব্যবহারের যে অভিযোগ আন্তর্জাতিক মহলে ছিল, এই ঘটনা তাকে আরও জোরালো করল। বিদেশের মাটিতে একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের এমন জঘন্য কর্মকাণ্ড বিদেশের বাজারে বাংলাদেশের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ব্রিটিশ সরকার স্পষ্ট করে দিয়েছে যে মানব পাচার ও অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। দরিদ্র মানুষের স্বপ্ন নিয়ে এমন ছিনিমিনি খেলার শেষ কোথায়? এই পাচারকারী চক্রের হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি কি নিশ্চিত হবে?